হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে আলোচনা করব ভার্ব নিয়ে। তো ভার্ব আমরা পড়তে অনীহা প্রকাশ করি, মোটেই অনীহা করা যাবে না। কেননা আমাদের যে উদ্দেশ্য বানিয়ে বানিয়ে লেখা পরীক্ষার মধ্যে এবং প্যারাগ্রাফগুলা মুখস্থ না করে নিজের মন থেকে বানিয়ে বানিয়ে লেখার জন্য অবশ্যই আমাদের ভার্বটা ভালোভাবে বুঝতে হবে। কারণ এই পৃথিবীতে এমন কোনো সেন্টেন্স নাই যেই সেন্টেন্সটা ভার্ব ব্যতীত গঠিত হয়। বুঝতে পারলা? তাহলে ভার্ব কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং গ্রামার পার্টের মধ্যে রাইট ফর্মাল ভার্ব এবং অন্যান্য টপিকগুলোর মধ্যে পারদর্শিতা অর্জন করতে হলে তোমাকে ভার্ব ভালোভাবে পড়তেই হবে, বিকল্প নেই, ঠিক আছে? তো চলো শুরু করি। তো ভার্ব প্রথমত দুই প্রকার, ঠিক আছে? তো দেখো, একটা ফিনিট ভার্ব, একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব অর্থ সমাপিকা ক্রিয়া, নন ফিনিট অর্থ অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? তো ফিনিট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলা যেই ভার্বগুলোর দ্বারা মানুষ বা কোনো সেন্টেন্সে পূর্ণ অর্থ প্রকাশ পায়। বুঝতে পারলা? এবং নন ফিনিট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলা যেই ভার্বগুলো দেয়া আসলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করা সম্ভব হয় না। তো দুইটা বাক্যের মধ্যে দেখো, তাহলে তুমি ফিনিট আর নন ফিনিট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি প্রতিদিন চাল ভাজা খাই। ইন্টারেস্টিং। আই ইট ফ্রাইড রাইস এভরিডে। এবং তোমাকে একটা কথা বলে রাখি যে বাক্য তো একটা ফিনিট ভার্ব লাগবেই, ভার্ব ছাড়া বাক্য গঠন হবে না। তুমি এটা মনে রাখবা যখন তুমি বানায় লিখবা যে বাংলা বাক্যের শেষে কিন্তু ফিনিট ভার্বটা থাকে। সচরাচর বাংলা বাক্যের শেষে ফিনিট ভার্বটা থাকে। তো এখানে দেখো, আমি প্রতিদিন চাল ভাজা খাই, তার মানে এই খাওয়াটা হচ্ছে একটা ফিনিট ভার্ব। বুঝতে পারলা? হ্যাঁ, এখন ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী যেহেতু এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, সেহেতু সাবজেক্ট তারপরে কি হবে? ফিনিট ভার্ব। বুঝতে পারলা? তো দেখো, আই ইট ফ্রাইড রাইস এভরিডে। আমি প্রত্যেকদিন চাল ভাজা খাই, ঠিক আছে? তো তারপরের বাক্যটা দেখো, যেগুলো আমি স্টার চিহ্ন দিছি, এই দুইটা হচ্ছে ফিনিট আর নন ফিনিটের চিহ্ন। দেখো, আমি প্রতিদিন চাল ভাজা খেতে চাই। তো এইখানে দেখো, তুমি লক্ষ্য করো যে কয়টা ভার্ব তুমি খুঁজে পাচ্ছ। দেখো, এখানে একটা হচ্ছে খেতে আর একটা হচ্ছে চাই। তার মানে পাশাপাশি কয়টা ভার্ব আছে বলো তো? দুইটা ভার্ব আছে। বুঝতে পারলা? তো দুইটা ভার্ব তো একটা বাক্যের মধ্যে কি ফিনিট থাকে? তুমি বলো। একটা বাক্যের মধ্যে কিন্তু দুইটা ফিনিট থাকতে পারে না। তার মানে এই দুইটা বাক্যের মধ্যে একটা ফিনিট আর বাদ বাকি আরেকটা যে আছে সেটা হচ্ছে নন ফিনিট। বুঝতে পারলা? তো এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি যে এই যে বাক্যটার মধ্যে ফিনিট ভার্ব কোনটা, নন ফিনিট ভার্ব কোনটা, আছে কিন্তু দুইটা, ঠিক আছে? তাহলে তোমার উত্তর কি হওয়া উচিত বলো তো? অবশ্যই চাইটা হচ্ছে ফিনিট ভার্ব আর খেতেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। কেন? কারণ তোমাকে একটু আগেই বললাম যে ফিনিট ভার্বগুলা বাংলা বাক্যের শেষে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের নন ফিনিট আর চাইটা হচ্ছে আমাদের ফিনিট। এখন আরেকটা কথা তোমাকে মনে রাখতে হবে যে ইংরেজি বাক্যগুলোর মধ্যে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ফিনিট ভার্বটার পরিবর্তন হয়, নাকি নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে না। তাহলে আই ওয়ান্ট, কেন ওয়ান্ট বসাইলাম বলতো? কারণ এই চাইটাই কিন্তু হচ্ছে ফিনিট ভার্ব, আর ফিনিট ভার্ব পরে কি? মেন ভার্ব। বুঝলা? আচ্ছা, ফিনিট ভার্বটাই কিন্তু মেন ভার্ব। তো আই ওয়ান্ট তার মানে কি? আমি চাই। টু ইট, এখানে টু ইট এটা বোঝাই দিচ্ছে একটু পরে। তাহলে আই ওয়ান্ট টু ইট ফ্রাইড রাইস এভরিডে, তার মানে আমি প্রত্যেকদিন চাল ভাজা খেতে চাই। বুঝতে পারলা? এখন এই দুইটা বাক্য আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমি প্রত্যেকদিন চাল ভাজা খাই, এটা দিয়ে আমার মনের ভাব প্রকাশ পাইলো, তার মানে এটা হচ্ছে তোমার ফিনিট ভার্ব। বুঝতে পারলা? আর এই বাক্যের মধ্যে দেখো, আমি প্রতিদিন চাল ভাজা খেতে, আমি যদি তোমাকে বলি আমি প্রতিদিন চাল ভাজা খেতে, তুমি কি বুঝতে পারলা আমার উদ্দেশ্যটা? না, কারণ আমি তো অর্ধেকটা বললাম, অর্ধেকটা তো বললামই না। সেই জন্য নন ফিনিট ভার্ব দিয়ে মনের ভাবটা প্রকাশ করা সম্ভব হলো না। সেই জন্য আমাকে একটা কি ভার্ব বসাইতে হইলো? চাই, ঠিক আছে? সেটা হচ্ছে ফিনিট ভার্ব। তো তুমি বুঝতে পারলা যে নন ফিনিট আর ফিনিটের মধ্যে তফাৎটা কোনটা? আশা করি বুঝতে পারছো। এবং তার দ্বিতীয় পর্যায়ে দেখো, এই ফিনিট ভার্বটাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি বলতো? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব বলতে বোঝাচ্ছে মূল ভার্ব বা মেইন ভার্ব, যেটা আমরা V1 V2 V3 করে থাকি। মনে আছে তো নাকি? তারপরে দেখো আরেকটা কি আছে? অক্সিলারি ভার্ব।
সাহায্যকারী ভার্ব, অক্সিলারি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো দেখো আবার এই প্রিন্সিপাল ভার্বটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তার মানে মূল ভার্বটাকেই আবার দুই ভাগে ভাগ করা হলো, ঠিক আছে। তো দেখো এখানে আমি বই পড়তেছি, তার মানে তুমি এখানে বলো তো এখানে মেন ভার্ব কোনটা? অবশ্যই কিন্তু এখানকার মেন ভার্ব হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। এবং এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা বলো তো? এই যে এম, এটা হচ্ছে কিন্তু অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? তাহলে একটা বাক্যের মধ্যে অক্সিলারি একটা মেন ভার্ব থাকতে পারে টেন্স অনুসারে, এবং কোন কোন সেন্টেন্সে শুধুমাত্র মেন ভার্বই থাকতে পারে। আবার কোন বাক্যে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা, যেটাকে আমরা অক্সিলারি বলেছি, ওই ভার্বটাই আবার কিন্তু কি মেন ভার্বের কাজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা এগুলা বুঝবো। তারপরেরটা দেখো, এইবার এই প্রিন্সিপাল ভার্বকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা আছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ শব্দের অর্থ হচ্ছে সকর্মক্রিয়া, আর একটা ইনট্রানজিটিভটা হচ্ছে তোমার অকর্মক্রিয়া। বুঝতে পারলাম? তো সকর্ম আর অকর্ম তোমাকে একটু বলে রাখি যে সকর্ম, কর্ম বলতে তুমি কি বুঝো? কর্ম হলো অবজেক্ট, বাংলায় কর্ম, ইংরেজিতে হলো অবজেক্ট, ঠিক আছে। বাংলায় কর্ম, ইংরেজিতে অবজেক্ট। এখন এই সকর্ম ক্রিয়া বলতে সেই ক্রিয়া, অর্থাৎ যে বাক্যে অবজেক্ট থাকে সেই বাক্যের ক্রিয়াকে সকর্ম ক্রিয়া বলা হয়। বুঝতে পারলা? আচ্ছা, এবার তাহলে অকর্ম ক্রিয়াটা কি বা নিষ্কর্ম ক্রিয়াটা কি? যেই বাক্যে অবজেক্ট থাকে না সেই বাক্যের ক্রিয়াটাকে অকর্ম বা নিষ্কর্ম ক্রিয়া বলে। বুঝতে পারলা? আচ্ছা, তো এখানে একটু দেখো যে আমি প্রতিদিন খেলি, আমি প্রতিদিন খেলি। এখন দেখো আমি প্রতিদিন খেলি, এখানে কি অবজেক্ট আছে বলো? আমি প্রতিদিন খেলি, এখানে কি অবজেক্ট আছে? না, অবজেক্ট নাই। অবজেক্ট আমরা কিভাবে পাই? আমাদের বইয়ের মধ্যে আছে, দেখো কি বা কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি ভার্বটাকে, তাহলে কি আমরা পাবো? অবজেক্ট পাবো, ঠিক আছে। এটা হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক অবজেক্ট পাবো, আর এটা হচ্ছে আমরা কি পাবো? ব্যক্তিবাচক অবজেক্ট পাবো, ঠিক আছে। তো দেখো আমি প্রতিদিন খেলি, এখন আমি এটাকে প্রশ্ন করি, তো দেখো তো ভার্বটাকে প্রশ্ন করি, আমি কি খেলি। এই দুইটা দিয়ে প্রশ্ন করলে যেহেতু আমরা অবজেক্ট পাবো, তাহলে আমরা প্লেটাকে যদি কি করি, প্রশ্ন করি কি খেলি, এখানে কি লেখা আছে কি খেলি? এই বাক্যের মধ্যে আছে কি? না। এখন আমি যদি আবার বলি কাকে খেলি, কেমন কথা? তাহলে এইখানে কি পাইলাম না? আমি অবজেক্ট পাইলাম না। তার মানে এই ক্রিয়াটাকে আমি অবশ্যই কোন ক্রিয়া বলবো? এটাকে আমি অকর্ম বা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। বোঝা গেল? তারপরেরটা দেখো যে আমি প্রত্যেকদিন ফুটবল খেলি। এখন আমি প্রত্যেকদিন ফুটবল খেলি, এই প্লেটাকে তুমি কি দ্বারা প্রশ্ন করবা? কি এবং কাকে দ্বারা প্রশ্ন করবা? দেখো তো আমি কি খেলি? ফুটবল খেলি। তার মানে এখানে ফুটবলটা কি? অবজেক্ট। অবজেক্টের বাংলা কি বললাম? কর্ম, ঠিক আছে। তাহলে এই বাক্যে যেহেতু অবজেক্ট আছে, তাহলে এই বাক্যের ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? আচ্ছা, আশা করছি বুঝতে পারছো। এবার দেখো এই যে এইগুলা চিহ্নগুলা মনে রাখবা যে এই এই এখানকার উদাহরণ, এই দুইটা হচ্ছে তোমার ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের উদাহরণ। তারপরে দেখো এই ট্রানজিটিভ ভার্বটা আবার হচ্ছে রেগুলার আছে একটা, ইররেগুলার আছে একটা। এখন এই রেগুলার ভার্ব কোনটা? যেটাতে আমরা কি করি? চালাকি করি, যে কোনো ভার্বের ভি2 এবং ভি3 যদি আমাদের জানা না থাকে, আমরা কি করে দেই? সচরাচর ইডি করে দেই। কে দাও কমেন্ট বক্সে লিখবা। তারপরেটা দেখো আর ইররেগুলার কোনটা বলো তো? যেমন একটা ভার্ব দেখো নো, দেখতে পাচ্ছ নাকি? নো, নো, নোটাকে কি তুমি ইডি লাগাইতে পারবা? নো, নিউ, নোন না। তাহলে যেই ভার্বগুলোকে ইএন, এন এইগুলা দিয়ে ভি2 ভি3 করতে হয়, ওইগুলা হচ্ছে আমাদের ইররেগুলার ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটু অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কিন্তু দুই প্রকার, তোমাদের ডাউট ক্লিয়ার করে দিব আজকে। দেখো অক্সিলারি একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি কোনগুলো? দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড আর ডু, ডিড, ডাস। তো অনেকেই তোমরা বইয়ের মধ্যে দেখে থাকবা যে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। তো এইগুলোতে কনফিউজ হওয়ার কিছু নাই, এগুলো হচ্ছে আলাদা আলাদা ভার্ব না, এইগুলোরই জাস্ট হচ্ছে নাম। যেমন আমার নাম দুইটা, সজীব একটা, পরিতোষ একটা, ঠিক আছে। তো দেখো এই যে এম, ইজ, আর এগুলো হচ্ছে তোমার কি ভার্ব? বি ভার্ব, ঠিক আছে। এম, ইজ, আর, ওয়াজ এগুলো হচ্ছে বি ভার্ব। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে তোমার টু হ্যাভ ভার্ব বা হ্যাভ ভার্ব। বুঝতে পারলা? আর ডু, ডিড, ডাস এগুলা হচ্ছে তোমার
ডু ভার্ব। বুঝতে পারলা? তাহলে আশা করছি তোমার আর কনফিউশন থাকবে না। তারপরেরটা দেখো মডাল ভার্ব। তো ক্যান কুড, আমি যে কমপ্লিটিং সেন্টেন্স বা অন্য ক্লাসগুলো নিব, আমি এই লাইনটাকে মডাল 1, এই লাইনটাকে মডাল 2 বলতেছি, একটু মনে রাখিও। হ্যাঁ, তো ক্যান কুড শ্যাল শুড উই মে মাইট উইল উড আউট টু ডেয়ার আউট, তারপর হচ্ছে ইউজ টু ইত্যাদি। ঠিক আছে, তো আরো একটা কথা বলে রাখি তোমাদের, যে এই প্রাইমারি যে ভার্বগুলো আছে, প্রাইমারি মডাল ভার্ব, সরি প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো যে আছে, এইগুলো কিন্তু বাক্যে মেন ভার্ব হিসেবে ব্যবহার হওয়ার ক্ষমতা রাখে। ঠিক আছে, তারপরেরটা দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব বলতে কি বললাম একটু আগে, যেই ভার্ব দ্বারা মনের পরিপূর্ণ অর্থ প্রকাশ করা যাবে না সেইগুলি হচ্ছে নন ফিনিট ভার্ব। তো নন ফিনিট কয় প্রকারের? 3 প্রকারের। একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, তো এইখানে দেখো জিরান্ড কোনটা। তো জিরান্ড বুঝতে হলে, অর্থাৎ জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। ভার্বের অবশ্যই কি ফর্ম? বেস ফর্ম। ঠিক আছে, তো দেখো এমন কতগুলো ভার্ব আছে যেই ভার্বগুলো সাথে আইএনজি যুক্ত হয়ে সেই ভার্বগুলো আর ভার্বের কাজ করে না, তখন কাজ করে কিসের? নাউনের। তো যেই ভার্বগুলো আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করবে সেইগুলো হচ্ছে তোমার কি? জিরান্ড। ঠিক আছে, এবং যেই ভার্বগুলো আইএনজি যুক্ত হয়ে তোমার অ্যাডজেক্টিভের কাজ করবে সেগুলো কোন ভার্ব? সেগুলো হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, আর ইনফিনিটিভটা হচ্ছে তোমার টু প্লাস ভার্বের বেস ফর্ম, ওইটাই হচ্ছে তোমার ইনফিনিটিভ। ঠিক আছে, তো এখন আমাদের এই দুইটা ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু নাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে বুঝতে হবে। তো দেখো যে নাউন বলতে তুমি কি বুঝো? নাউন বলতে কোনো কিছুর নাম, সেটা হইতে পারে খেলার নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, নদীর নাম, গ্রহের নাম, তারার নাম। বুঝতে পারলা? এনিথিং, যে কোনো কিছুর নামই হচ্ছে কি? নাউন। ঠিক আছে, কোনো কিছু খাবারের নাম। ঠিক আছে, আচ্ছা এখন অ্যাডজেক্টিভ কি বলতো? নাউন মানে কি বলতো? বিশেষ্য। আর অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তাহলে তুমি এইটা মাথায় রাখো যে আইএনজি যুক্ত ভার্বটা, যে ভার্বটা নাউনের মতো ব্যবহার করবে সেটা হচ্ছে তোমার জিরান্ড, আর আইএনজি যুক্ত ভার্বটা যদি তোমার কি, যদি অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল। আর টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, এটা তো সহজ ব্যাপার। ঠিক আছে, তো এখন এই যে জিরান্ড আর পার্টিসিপল, এই দুইটাকে বুঝতে হলে আমাদের একটু নাউনের প্রোনাউনটা একটু খেয়াল, সরি এই যে নাউন আর অ্যাডজেক্টিভটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আরেকটা দেখো ব্যাপার, যে নাউন একটা নাম আর অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে এই অ্যাডজেক্টিভটা কিন্তু নাউনের ওয়ার্ডটাকে কি করে? মডিফাই করে। বুঝতে পারলা? তো এই কয়েকটা বাক্য দেখলে আশা করি তুমি ওই দুইটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবা। তো এইখানে দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিট। বুঝতে পারলা যে রিডিং ইজ এ গুড হ্যাবিট মানে কি? যে পড়াশোনা করাটা একটা ভালো অভ্যেস। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো যে কোন পার্ট অফ স্পিচ একটা বাক্যে সাবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে? সেটা হচ্ছে একটা নাউন, একটা হচ্ছে প্রোনাউন। কিন্তু তুমি দেখতে পাচ্ছ কি এই বাক্যের মধ্যে সাবজেক্ট রূপে বসছে এই যে রিডিং। দেখো সাবজেক্ট প্লাস কি? মেন ভার্ব। এই দেখো প্রিন্সিপাল প্রাইমারি অক্সিলারিটা মেন ভার্ব হিসেবে কিন্তু বসে গেল। ঠিক আছে, তো রিডিং ইজ, তার মানে রিডিংটা কি? রিড মানে পড়া, আর এখানে একটা আইএনজি যুক্ত হয়ে এইটা কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। কেন নাউনের কাজ ধরে নিলাম? কারণ পড়াটা একটা ভালো কাজ, তাই পড়াটা এটা একটা কাজের নাম বলতেছে, তাই না? আর এখানে দেখো যেহেতু এটা সাবজেক্টের জায়গা, আর সাবজেক্ট হিসেবে বসার ক্ষমতা শুধুমাত্র দুইটা পার্ট অফ স্পিচের আছে, তো এটা তো প্রোনাউন তো না, তার মানে এটা নাউন। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি কিন্তু নাউনের মতো ব্যবহার, তার মানে এটা হচ্ছে তোমার জিরান্ড। বুঝতে পারলা? তো তারপরেরটা দেখো সেম জিনিস, ওয়াকিং আবার বলিও না, ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ মানে কি?
হাঁটা স্বাস্থ্যের জন্য উপকার। সেম প্রসেসে কিন্তু বসে দেখো হাঁটাটা ওয়াকের সাথে কি বসছে তোমার আইএনজি বসছে, এবং এটা কি হলো তোমার মেন তোমার সাবজেক্ট হিসেবে বসছে, এবং যেহেতু ভার্ব প্লাস আইএনজি তাই এটাও কি জিরান। বুঝতে পারলা? এবার এই তৃতীয় বাক্যের দিকে দেখো, দা ফ্লাইং, এই যে ফ্লাইং বার্ড, বার্ড মানে কি বলো পাখি না, তো পাখি এটা কি নাউন না? নাউন। এখন দা ফ্লাইং বার্ড, বুঝতে পারলা? এখন দেখো এই যে ফ্লাই এর সাথে কি যুক্ত হলো? আইএনজি যুক্ত হলো, তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। তো ফ্লাইং, দেখো পাখি, এই যে পাখিটাকে কি করলো? ফ্লাইংটা মডিফাই করলো। কিভাবে মডিফাই করলো? দ্য ফ্লাইং বার্ড স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, তার মানে একটি উড়ন্ত পাখি গাছের ডালে বসলো। তাহলে এখানে মেন ভার্ব কোনটা বলো তো? অবশ্যই মেন ভার্ব কিন্তু এই যে সিট থেকে স্যাট হইলো। বুঝতে পারলা? আর এখানকার মেন ভার্ব তো তুমি বুঝতেই পারতেছো, ঠিক আছে? এখন কিন্তু এগুলো অক্সিলারি না, এখন এগুলো মেন ভার্ব, ঠিক আছে? যে বনে বাঘ নাই সেই বনে শিয়ালে রাজা। তো দ্য ফ্লাইং বার্ড তার মানে কি? যে পাখিটার একটা অবস্থা বুঝাইলো, যে পাখিটা কি উড়ন্ত পাখি, তার মানে ওইটা কিন্তু নাউন হলো না, পাখিটা ওইটাই তো নাউন। তো পাখি বার্ড শব্দটাই নাউন, ওই শব্দটাকে কে মডিফাই করলো? একটা ওয়ার্ড ফ্লাইং, তার মানে যেহেতু নাউনকে মডিফাই করলো ওই ওয়ার্ডটা, যেহেতু নাউনকে মডিফাই করলো এই ফ্লাইং ওয়ার্ডটা, তার মানে ফ্লাইং ওয়ার্ডটা একটা নিঃসন্দেহে একটা কি পার্টিসিপল। বোঝা গেল? সেম প্রসেসে তারপরেরটা তুমি দেখো। এবার আমাদের চলে আসলো হচ্ছে ইনফিনিটিভ। তোমরা লক্ষ্য করছো এখানে ইনফিনিটিভ কোনটা বলো দেখি? এখানে কিন্তু ইনফিনিটিভ রয়েছে, সেটা হচ্ছে দেখো টু প্লাস ভার্ব। আই ওয়ান্ট, তার মানে এইটা তো হচ্ছে মেন ভার্ব, আমরা আগেই বলছি, এবং টু প্লাস ভার্ব এটা কিন্তু হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তো এই সম্পূর্ণটা কি তুমি বুঝতে পারছো নাকি পারো নাই সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবা। যদি তোমরা অধিকাংশ বুঝতে না পারো তো আমি আবার আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত সবাইকে